দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7:05 প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই শ্রদ্ধা জানান। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান মুক্তিযুদ্ধে শত্রুর পরাজয় তখন নিশ্চিত হয়ে গেছে, শুধু আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা বাকি। এমন সময় বাঙালি জাতিকে মেধাশূন্য করতে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসররা। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় হতাশ তাদের অনেক স্বজন। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতার চরণগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের সেই সময়গুলি। বাংলাদেশ জন্মের যে 9 মাসের ব্যথা বেদনা তার চূড়ান্ত রূপ ফুটে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সময়ের মরণ কামড়ে। রাজাকার আলবদরদের সহায়তায় বুদ্ধিজীবী হত্যার যে নগ্ন রূপ দেখিয়েছে পাক হানাদাররা, তার নিদর্শন হয়ে 1971 সালের 14 ডিসেম্বরের কথা স্মরণ করিয়ে দেয় ঢাকার রায়ের বাজার সহ সারা দেশে ছড়িয়ে থাকা বধ্যভূমিগুলো। পাক বাহিনীর অমানবিক নির্যাতনের সেসব স্মৃতিতে আজও আঁতকে ওঠেন শহীদদের স্বজনরা। আমার মা শেষ দেখাটা আসলে দেখেননি, কারণ আমার মা যেহেতু অসুস্থ ছিলেন, উনি তারপরেও দোতলা সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন। উনি খালি পেছন থেকে ওটুকু দেখেছিলেন যে বন্দুকটা পিছনে ধরলো আর ওনার শরীরটা একটু কেঁপে উঠলো আর কি। যেরকম নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে আর নির্যাতন করে, হয়তো তাদের শনাক্ত করার মতো অবস্থায় তাদের দেহ বা চেহারা হয়তো ছিল না। শুধু ডিসেম্বরে নয়, মহান মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়েই বুদ্ধিজীবীদের ব্যাপক হারে হত্যা করা হয়। তাই শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা ও তাদের সংজ্ঞায়িত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বললেন শহীদ পরিবারের এই সদস্য। আরও বুদ্ধিজীবীরাও তো মারা গেছেন, হয়তো প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন ডিসেম্বরের। তো সেই জায়গা থেকে অনেক শহীদ পরিবারের একটা মনের আকাঙ্ক্ষা যে কোনো একটা সময় হয়তো তালিকাটা তৈরি হবে। যেটুকু তালিকা হয়েছে, যে কয়টি গ্যাজেট হয়েছে, সেটাও যে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে, এইটা নিশ্চিতভাবে কেউই আসলে বলতে পারবে না। আমি কেন, কেউই বলতে পারবে না। তাহলে সেটার একটা স্বচ্ছতা দরকার, যে যা হয়েছে সেটা আসলে ঠিকমতো হয়েছে কিনা, এবং সংজ্ঞাটার ব্যাপারে সেটারও একটা জাতিগতভাবে একটা সিদ্ধান্তের জায়গায় আসা উচিত, শুধুমাত্র একটা কমিটি বা মন্ত্রণালয়ের ভেতরে না। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গবেষণার পাশাপাশি তাদের সৃষ্টিকর্ম পাঠ্য বই অন্তর্ভুক্ত করা গেলে তরুণ প্রজন্ম একটি স্বচ্ছ ধারণা পাবে বলেও মনে করেন শহীদ মুনীর চৌধুরীর এই সন্তান। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে সাভার গণপূর্ত বিভাগ। এদিকে বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে শেষ হয়েছে 3 বাহিনীর যৌথ মহড়াও। 54তম বিজয় দিবস উদযাপন ঘিরে সৌধ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রতিবারের মতো এবারও 2 সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীদের পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। সিসিটিভি স্থাপন, ধোয়া মোছা শেষে হাঁটার পথ, সিঁড়িসহ অন্যান্য স্থাপনায় পড়েছে রং তুলির আঁচড়। বাহারি ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়েছে পুরো সৌধ এলাকা। এ কাজে নিয়োজিত রয়েছেন কয়েক হাজার শ্রমিক। 16 ডিসেম্বরের জন্য যে কাজগুলো করার প্রয়োজন, সেগুলো আমি সম্পূর্ণ সমাধা করছি। পুরানো যত রং ছিল এগুলা কাইচা কুচা উঠায়া
সুন্দর করে আনাচে কানাচে যত জায়গায় আছে সম্পূর্ণ কাজ অল ক্লিয়ার হয়ে গেছে। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। যারা এখানে যাবেন ভিভিআইপি তাদের নিরাপত্তাটা মাথায় রেখে আমরা পুরো ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে সিসিটিভি কাভারেজ থাকবে, সিসিটিভির কন্ট্রোল রুম থাকবে, 3000 জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। 16 ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। দীপ্ত বার্তা কক্ষ। শীতের তীব্রতা বেড়েছে দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। নওগাঁয় কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। সকাল থেকে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, শীতে জনজীবনে কি প্রভাব ফেলেছে এবং তাপমাত্রা কমে আসায় ঠান্ডাজনিত রোগ ব্যাধির প্রকোপ রয়েছে কিনা আমাদের জানাবেন। নওশাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁর তাপমাত্রা আজকে শনিবার সকাল 9টায় সর্বনিম্ন 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। যে তাপমাত্রা গতকালকে পরিমাপ করা হয়েছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। বলা যায় যে গত কয়েকদিন ধরে নওগাঁর তাপমাত্রা কমছে। এই তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কোন শীতের যে তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শীতের সেই প্রচণ্ড তীব্রতাকে আপনার উত্তরে যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার সেটা কিছু পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে। এতে করে কিন্তু বিপাকে পড়েছে মাঠে ঘাটে কাজ করায় এবং দিনমজুর খেটে খাওয়া শ্রেণীর মানুষরা। বিশেষ করে এই কোন শীতে কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে বের হচ্ছে না, যার কারণে বাইরে কিন্তু জনগণ সমাগম কমেছে। এতে করে বিশেষ করে অটো চালক, ভ্যান চালক, রিক্সা, সিএনজি চালক যারা আছে, দিনমজুর খেটে খাওয়া মানুষরা, তারা কিন্তু আসলে ভাড়া কম পাওয়ার কারণে আয় কমে গেছে এবং মাঠে ঘাটে যারা দিনমজুর কাজ করে তারা কিন্তু অনেকটা কষ্টে কাজ করছে এখন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গত সপ্তাহে কিন্তু জেলার যে শীতার্ত হরিজন পল্লী রয়েছে এবং বিভিন্ন এতিমখানা, এসব যে দাতব্য প্রতিষ্ঠান রয়েছে এবং শীতার্ত মানুষ রয়েছে, তাদের মাঝে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে নওগাঁয় শীতের তীব্রতা যত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জেলার যে শীতার্ত মানুষগুলো রয়েছে তাদের তালিকা করে তাদের মাঝে শীতবস্ত্র সহ অন্যান্য শীতের উপকরণগুলো পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকেও জেলা পুলিশ সুপার কুতুবউদ্দিন শীতার্ত যে মানুষগুলো রয়েছে এবং শীতার্ত মানুষদের মাঝে কিন্তু শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছেন। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদরগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এরকম নওগাঁর তাপমাত্রা আরো একদিন একটু কমতে পারে এবং এই শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। যদিও বা ধরেন যে গতকাল থেকে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও কিন্তু কোন শীতের যে তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আমার সঙ্গে কথা হয়েছে জেলার সিভিল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরীর সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই প্রচণ্ড কোন শীতের কারণে বিশেষ করে শিশু ও বয়স্ক রোগী যারা আছে তারা কিন্তু হাসপাতালে বিভিন্ন শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। তো নওশিন, এই ছিল নওগাঁ থেকে আমার কাছে থাকা শীতের নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রউফ।
দর্শক, রায়ের বাজার বদ্ধভূমিতে আছেন সহকর্মী তানভীর খন্দকার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, সেখানকার শ্রদ্ধা নিবেদনের খবর আমাদের এখন জানান। জি নওশিন, আসলে বিষয়টি আমরা দেখেছি ভোর থেকেই আসলে এই রায়ের বাজার ভূমিতে, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র জনতা, শিক্ষক, রাজনৈতিক দলগুলো কিন্তু তারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসছে। একেবারে ভোর 5:30টার পর থেকে কিন্তু অল্প অল্প করে মানুষ আসছেন এবং সকাল 8টার পরে আমরা দেখেছি এখানে কিন্তু লোকজন আসার পরিমাণ কিন্তু সংখ্যা কিন্তু অনেক বেশি। এখন এই মুহূর্তে কিছুটা আসলে মানুষের সংখ্যা উপস্থিতি কম দেখছি। এখানে যারা আসছেন তাদের আসলে তারা বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছি, গণমাধ্যমের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কথা বলেছেন, একই সাথে শিক্ষকরা কথা বলেছেন। তারা সবাই কিন্তু একটি বিষয় বলছেন, বারবার তাদের কণ্ঠে উঠে আসছে যে বিগত দিনগুলোতে মতোই যেন শহীদ বুদ্ধিজীবীদের হত্যার বিচার যেন কোনো রকম প্রহসন যেন না হয়, সঠিক তদন্ত করে তাদের হত্যার বিচার যেন এবার হয়। যেহেতু নতুন অন্তর্বর্তী সরকার এখন দায়িত্বে আছেন, এই দেশে যেন আসলে সামনে যে যারা আসবেন রাজনৈতিক দল অথবা আসলে এই সরকারের কাছেও তারা কিন্তু একইভাবে সেই দাবি জানাচ্ছেন বারবার যে আসলে এই শহীদ বুদ্ধিজীবীদের হত্যার বিচার, এবং একই সাথে প্রত্যাশা করছেন, তারা কিন্তু প্রত্যাশার কথাও জানাচ্ছেন নওশিন। তারা বলছেন যে এই শহীদ বুদ্ধিজীবীরা যে আদর্শ নিয়ে আসলে এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই আদর্শ যেন এই বাংলাদেশে যেন প্রতিষ্ঠা পায়, যেন দলমত নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, অর্থাৎ যে সাধারণ মানুষের মধ্যে যে সম্প্রীতি এবং বিভিন্ন ধর্মের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতির কথা কিন্তু তারা বারবার বলছেন এবং বলছেন যে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই সম্প্রীতি এবং মানুষের মধ্যে যে প্রত্যাশা, সে জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশাগুলোর দিকে আরও বেশি নজর দিতে হবে এবং যে আদর্শ নিয়ে এই শহীদ বুদ্ধিজীবীরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের আদর্শ এবং তাদের আত্মার তখনই আসলে শান্তি পাবে, এই কথা কিন্তু বারবার আমাদেরকে বলছেন। এবং আমি আপনার কাছে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু এখানে এসেছিলেন, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। একই সাথে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা তিনিও কিন্তু এখানে এসেছিলেন, বাম দলগুলোর নেতারা এসেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কিন্তু তারা অনেকে এসে দল বেঁধে এসে সকাল থেকে ফুল দিয়ে এই এখানে শ্রদ্ধা জানাচ্ছে এবং শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সাথে কথা বলছেন। তাদের মুখেও কিন্তু তাদের কণ্ঠেও কিন্তু একই সুর। তারা বারবার বলছেন যে আসলে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন গণমাধ্যম কর্মীদের কাছে, এবং এই ধনী গরিব নির্বিশেষে, দলমত নির্বিশেষে বাংলাদেশ যেন একটি শান্তির প্রতিষ্ঠা পায়। বিগত বছরগুলোর যেভাবে তারা বিগত বছরগুলোর সরকারের সমালোচনা করে বলছেন যে আর কোনোভাবে যেন মুক্তিযুদ্ধকে কোনো রাজনৈতিক কোনো একটি গোষ্ঠীর বা রাজনৈতিক কোনো একটি দলের মুক্তিযুদ্ধ সেই রাজনৈতিকরণ যেন না হয় মুক্তিযুদ্ধকে, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে বারবার বলছেন। তো নওশিন, এই ছিল আমার কাছে এখানে সবশেষ তথ্য। রায়ের বাজার বদ্ধভূমি থেকে যোগ ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। খেলার খবর, সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। চলতি মাসের শুরুর দিকে বোলিং পরীক্ষায় সাকিবের অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইএসপিএন ক্রিক ইনফোর খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের লাভবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। 10 ডিসেম্বর পরীক্ষায় ফল হাতে পেয়েছে ইসিবি। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা। 4 পর্বে এখন পর্যন্ত 560 জনের গ্যাজেট। গত মার্চের পর নতুন কোনো তালিকা প্রকাশ হয়নি। এরপর তাদের আরও একটি শিরোনাম,
ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। আমার হাতে আর পরে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, নবায়নে কঠোর সরকার, রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি, ঋণ নবায়নের প্রক্রিয়া ফিরিয়ে আনা হবে স্বাভাবিক ধারায়। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ নবায়নে ছিল ছাড়ের ছড়াছড়ি। এরপর তাদের আরেকটি শিরোনাম, অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ, শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, 53 বছরে কেন সংস্কার হলো না, দলগুলোকে জবাব দিতে হবে রিজওয়ানা, প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের রোডম্যাপ। এরপর তাদের আরও একটি শিরোনাম, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান প্রধান উপদেষ্টার। তাদের আরও একটি শিরোনাম, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না, এমন মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, পড়ে আছে করোনা টিকার 2000 কোটি টাকা, সাজানো দরপত্রে 15 কোটি টাকা লুটপাট। তাদের আরও একটি শিরোনাম, বাংলাদেশ নিজ স্বার্থে সংখ্যালঘুর নিরাপত্তায় ব্যবস্থা নেবে, সংসদে জয়শঙ্কর। এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।